রাষ্ট্রের মন্ত্রীরা উপদেষ্টারা বারবার বিদেশ সফর করছেন, কিন্তু তাদের ফাইল পাস করার ব্যাপারে কোনো ধরনের নড়চড় আমরা দেখতে পাই না। বিশ্বাসটা আমি বলতে চাই, এই রাষ্ট্রটার কোনো বিকল্প নাই। এই শিক্ষকদেরকে দাবি আদায় করা ছাড়া, এই শিক্ষকদেরকে খুশি করা ছাড়া, ম্যানেজ করা ছাড়া এই রাষ্ট্রের কোনো বিকল্প নাই। এই শিক্ষকদের মধ্যে দিয়ে আর একটা জুলাই নেমে আসবে। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান, তাকে আমরা দেখতে পেয়েছি, তিনি তার প্রোগ্রাম ক্যান্সেল করে তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু আমরা রাষ্ট্রীয় এইরকম প্রোটোকলে আমরা দেখলাম না, মিরপুরের শ্রমিকদের বাড়িতে রাষ্ট্রকে সেখানে উপস্থিত করে দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি 13ই আগস্টের প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পরেও এতদিন পর্যন্ত শিক্ষকরা আন্দোলন করছেন। রাষ্ট্রের মন্ত্রীরা উপদেষ্টারা বারবার বিদেশ সফর করছেন, কিন্তু তাদের ফাইল পাস করার ব্যাপারে কোনো ধরনের নড়চড় আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাচ্ছি আজকে 10ম দিন। আমি বিশ্বাস করি, বিশ্বাসটা আমি বলতে চাই, এই রাষ্ট্রটার কোনো বিকল্প নাই। এই শিক্ষকদেরকে দাবি আদায় করা ছাড়া, এই শিক্ষকদেরকে খুশি করা ছাড়া, ম্যানেজ করা ছাড়া এই রাষ্ট্রের কোনো বিকল্প নাই। এই রাষ্ট্র যদি শিক্ষকদেরকে অসন্তুষ্ট করে, এই শহীদ মিনার থেকে 3 আগস্টের মধ্য দিয়ে যেমন জুলাইয়ের 1 দফা এসেছিল, এই শিক্ষকদের মধ্য দিয়ে আর একটা জুলাই নেমে আসবে। তার মানে এই শিক্ষকদের এবং এই রাষ্ট্রের আর কোনো বিকল্প নাই। আমরা পয়েন্ট অফ নো রিটার্নে দাঁড়িয়ে আছি। তার মানে রাষ্ট্র আপনি বুঝে গেছেন যে আপনাকে এই দাবি পালন করতে হবে। তাহলে কেন আপনি এই লক্ষ লক্ষ শিক্ষককে শহীদ মিনারে এরকম রোদের মধ্যে আপনি ফেলে রাখলেন? কেন শিক্ষা উপদেষ্টার থেকে কি পরিমাণে চর্বি জমলে তিনি এই অনশনরত শিক্ষকদের পাশে এসে তিনি একবার দেখা করতে পারেন নাই? আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের পক্ষে রাষ্ট্রের সাথে বার্গেইন করবে, রাষ্ট্রের সাথে সমঝোতা করবে, রাষ্ট্রকে চাপ তুলে বাধ্য করবে। তিনি বলবে, আপনার যদি দাবি না মেনে নেন, আমি এই শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করব। কিন্তু আমি দেখলাম তিনি মিটিং থেকে, শিক্ষকদের মিটিং থেকে তিনি রাত করে বের হয়ে গিয়েছেন। এই ধরনের খামখেয়ালি পানা দেখার মতো সময় আমাদের নাই। আমরা রক্ত দিয়ে আপনাদের চেয়ার দিয়েছি, আমরা আবার রক্ত দিয়ে চেয়ার ছিনিয়ে নিতে পারবো। আমরা রাজনৈতিক দল, এটি একটি অরাজনৈতিক, একটি পেশাভিত্তিক আন্দোলন। আমরা মনে করেছি রাজনৈতিক দল হিসাবে আমাদের আপনাদের সাথে সংহতি জানানো উচিত, আপনাদের পাশে থাকা উচিত। আমরা এই জন্য এই আন্দোলনের সূচনা, ভূমিকা হয়েছিল হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন এবং শিক্ষকের সম্পাদক আমার নেতৃত্বে শহীদ মিনারে প্রথম। আমরা ভাবছিলাম গত 10 দিন আগে যে আমাদের নেতৃবৃন্দ এখানে এসে দাবি জানিয়ে গিয়েছে, শিক্ষকরা রাস্তায় এসেছে, শিক্ষা মন্ত্রণালয় দ্রুত একটা কমিটি করে 1-2 দিনের মধ্যে আপনাদের সমস্যা সমাধান করবে। আপনারা জানেন নির্বাচনের কারণে আগামী বছরে বা এই বছরের শেষের দিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং সামনে এসএসসি পরীক্ষা, তারপরে এসএসসি পরীক্ষা। শিক্ষকরা যদি রাস্তায় থাকেন, তাহলে কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষাদান কিভাবে সম্পূর্ণ হবেন? কিন্তু আমরা দেখছি তারা তাচ্ছিল্য করেন, শিক্ষার্থীরা কেন ফেল করেন, কিন্তু শিক্ষার্থীদেরকে ঠিকমতো পড়ানোর জন্য একটা যথেষ্ট ব্যবস্থা এই মন্ত্রণালয় দেওয়ার বিষয়ে আগ্রহী না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা এরকম আপনাদের পাশে বসাটা আমাদের দায়িত্ব মনে করি না। এই শুনতে আমরা মনে করছি অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের দেখা দেখি অন্যান্য রাজনৈতিক দল যখন এখানে এসেছেন, আমরা মনে করেছি এই দাবির থেকে এটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা খবর পেয়েছি, আমরা গত রাতে এসেছি, আপনারা জানেন প্রায় প্রতিদিন রাতে হাসনাত আব্দুল্লাহ এসে এখানে শহীদ মিনারে শিক্ষকদেরকে ভিজিট করেছেন। আমাদের মেডিকেল টিমে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা মনে করেছি, আমরা গতকালকে রাতে আমাদের শিক্ষকদের চেহারা দেখে আমাদের কান্না পেয়েছে। আমাদের মনে হয়েছে যে কোনো সময় একজন শিক্ষকের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের কাছে মনে হয়েছে এই দুর্ঘটনা ঘটার পরে হয়তো পুরো ঢাকা শহীদ মিনারে নেমে আসবে, শিক্ষকের জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমাদের শিক্ষকদের শরীরের অবস্থা থেকে মনে হয়েছে, আপনারা আজকে ভাইকে চেনেন,
তিনি কথা বলতে পারেন না, তিনি আজকে সকালে 17 বার দূরে গিয়েছেন, তিনি দাঁড়াতে পারছেন না। এরকম একটা মানুষ, তিনি তার মুখ থেকে কথা বের হয় না। আমি তাকে দীর্ঘ 1-1.5 বছর যাবৎ চিনি, তার শরীরের মধ্যে যে এনার্জি আমি দেখেছি, যে উদ্দীপনা আমি দেখেছি, পুরো 10টা দিন তিনি শহীদ মিনার এখানে করেছিলেন, সেই মানুষগুলো নিস্তেজ হয়ে গিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি সরকারের কাছে শুধুমাত্র দাবি দেওয়া আদায় করেন, এই বাস্তবায়নের মধ্যে আমরা শুধু বসে থাকি, তাহলে এই শিক্ষকদের জন্য যেই বিপদ নেমে আসতে পারে, সেটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য চিরদিনের জন্য একটি লজ্জা লিপিবদ্ধ হবে।